নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অনেকেই বলছিলেন যে নিজের হাতে লিখে কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করতে হয় এবং প্রতিটি পয়েন্ট একটু আরও ভালো করে যদি বুঝিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। তো এই ভিডিওতে আমি সেটাই চেষ্টা করতে চলেছি, মানে যেমনটা করে বললে আপনি অন্যকেও সঠিকটা বুঝিয়ে দিতে পারবেন, সেইভাবেই আমি এখানে একটি ফর্ম ফিল আপ করে নিয়েছি। তো দেখি আমরা এই যে ১৩ পাতার ফর্মটা কত সহজে পূরণ করতে পারি। প্রথমেই বলে দিই, একটি পরিবারের জন্য একটাই মাত্র ফর্ম লাগবে। যদি পরিবারে একাধিক মহিলা সদস্য থেকে থাকেন তাহলে কিন্তু একাধিক ফর্ম নিয়ে ফিল আপ করে জমা করবেন না। একটি পরিবারের জন্য যদি আপনাদের একসাথেই রান্না বাড়া হয়, একসাথেই খাওয়া দাওয়া হয়, তাহলে আপনার পরিবারের জন্য কেবলমাত্র একটি ফর্ম। পরিবার আলাদা হলে তবে ফর্মটা আলাদা হবে। পূরণ করার সময় আপনারা নীল বা কালো কালির কলম ব্যবহার করুন এবং বাংলা ইংরেজি মিশিয়ে আপনারা কিন্তু এই ফর্ম পূরণ করতে পারবেন। কোনো অসুবিধা নেই। কেউ চাইলে কমপ্লিট ইংরেজিতে করুন, কেউ চাইলে কমপ্লিট বাংলাতে করুন, কেউ চাইলে কমপ্লিট হিন্দিতেও করুন। কোনো অসুবিধা নেই। অতএব আমরা চলে যাই যে মূল ফর্মটা। এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি হাতে লিখে নিয়েছি অলরেডি আপনাদের সুবিধার্থে। প্রথমে এই ফর্মটাকে আমি ডাউনলোড করেছি, তারপর প্রিন্ট করে নিয়ে, তারপর আমি লিখে নিয়ে স্ক্যান করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে মূল ফর্ম, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। দেখুন, সবার প্রথম আমি ওপরেতে এই পরিবারেতে কতগুলি সদস্য রয়েছে আমি জাস্ট উদাহরণ আকারে আপনাদেরকে বোঝানোর জন্য নামগুলো লিখে নিয়েছি। এখানে যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নামগুলো কিন্তু আপনাদেরকে কোথাও ফর্মে লিখতে হবে না। আপনারা জাস্ট দেখবেন, বুঝবেন, ব্যাস তাহলেই হবে। আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই লেখাগুলো ব্যবহার করা হয়েছে। তো দেখুন, এখানে পরিবারের যিনি প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটা আমি এখানে লিখেছি দৈর্ঘ্য কোলে এবং এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি এম। এম মানে হচ্ছে উনি পুরুষ, এটা বোঝানোর জন্য। কারো কারো ক্ষেত্রে মহিলা প্রধান হতে পারে, তো সেটা কোনো অসুবিধা নেই, আপনি সেই জায়গায় সেরকমভাবে লিখবেন। তো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল ব্যবহার করেছি এবং এদেরকে নিয়েই আমরা গোটা ফর্মটা ফিল আপ করবো। তাহলে পরিবারের যিনি প্রধান হেড অফ দ্য ফ্যামিলি তার নাম হচ্ছে দৈর্ঘ্য কোলে। এবার আপনাদের মনে হয়তো হাসি আসতেই পারে যে এরকম নাম আমি কেন লিখেছি, কারণ অনেকে ভিডিওতে রিপোর্ট করেন বা ইউটিউব যে সমস্যা রয়েছে যে কারোর আইডেন্টিটি ডিসক্লোজ হয়ে যায়, তো সে কারণেই এই ধরনের নামগুলো আমি চুজ করেছি। তো কোনো অসুবিধা নেই, আপনারা নিজেদের নিজেদের নাম ব্যবহার করবেন। জাস্ট এক্সাম্পল আকারে দেখে নিন। তাহলে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা আমি লিখে রেখেছি। এই হেড অফ দ্য ফ্যামিলির যিনি স্ত্রী তিনি হচ্ছেন ময়ূরী কোলে, তিনি ফিমেল, অবশ্যই সেটা ফিমেলই হওয়া উচিত। এরপর এই দুজনের যিনি সন্তান তার নাম হচ্ছে এখানে প্রস্থ কোলে, তিনি হচ্ছেন পুত্র, দেখুন আমি লিখে রেখে দিয়েছি। এনাদের দুজনের একমাত্র সন্তান হচ্ছে প্রস্থ কোলে এবং এই প্রস্থ কোলের সাথে বিবাহ হয়েছে কেকা রায় কোলে, ইনি হচ্ছেন পুত্রবধূ। এবার এই প্রস্থ কোলে আর কেকা রায় কোলে এদের দুজনের সন্তান দুটো, একটা হচ্ছে লব কোলে আর একটা হচ্ছে কুশ কোলে, দেখুন দুটোই পুত্র শিশু। তো টোটাল এই পরিবারে আমরা যেটা দেখতে পাচ্ছি, হেড অফ দ্য ফ্যামিলি উনি এবং সাথে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, টোটাল ছজন মিলিয়ে এই ফ্যামিলিটি তৈরি হয়েছে। এরপর এনাদের নামগুলো ব্যবহার করেই আমরা গোটা ফর্মটা ফিল আপ করার চেষ্টা করব। তো দেখতে থাকুন। যেমন প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবারের প্রধানের নামটা দেওয়ার কথা বলা হয়েছে এই জায়গাতে। আমরা একটু আগেই দেখলাম পরিবারের যিনি প্রধান ছিলেন এই যে দৈর্ঘ্য কোলে, তার নামটা আমি এখানে লিখেছি। এবার দেখুন, এখানে আমি বাংলায় লিখেছি, আবার অবলিক দিয়ে ইংরেজিতেও লিখেছি। কেন করেছি এরকমটা? দেখবেন এখানে বলা হচ্ছে আধার কার্ড অনুযায়ী নাম লেখার কথা বলা হয়েছে। আধার কার্ডে কারো কারো দেখা গেছে যে শুধুমাত্র ইংরেজিতে নামটা লেখা রয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে বাংলা ইংরেজি মিশিয়ে লেখা আছে। যদি আধার কার্ডগুলো লক্ষ্য করেন, সেখানে দেখবেন বাংলা ইংরেজি দুটোই দেওয়া আছে, বা পুরাতন যে আধার কার্ড সেই আধার কার্ডগুলোতে ইংরেজি বাংলা দুটোতেই দেওয়া আছে। তো আমি এখানে ওই কারণে দু ধরনের ভাষা ব্যবহার করেছি, আপনি চাইলে যে কোনো একটা করবেন। তাহলে এখানে পরিবারের প্রধানের নাম হয়ে গেল। এরপর সেই আধার কার্ড দেখেই পরিবার প্রধানের জন্ম তারিখটা কত সেটা আমি এখানে লিখে দিয়েছি, যেমনটা দিন, মাস, বছর এই অ্যাকর্ডিং লেখা হয়েছে। আচ্ছা, পরিবারের যিনি প্রধান তিনি পুরুষ, তাই আমি এখানে পুরুষে টিক মার্ক দিয়ে দিয়েছি। তারপর হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার আধার কার্ডটা এখানে আমি সুন্দরভাবে লিখেছি, এই আধার কার্ড কোথাও ভুল করবেন না। এবার দেখুন, মাঝে মাঝে আমি এই যে এক্স কথাগুলো লিখেছি, তার কারণ কারোর পার্সোনাল আইডেন্টিটি তো ডিসক্লোজ করা যায় না, সেই কারণে আপনাদের বেলায় আপনারা এটাকে কমপ্লিট একদম ঠিকঠাক করে লিখবেন। তাহলে এখানে পরিবারের যিনি প্রধান তার আধার কার্ডের নম্বর দেওয়া হয়ে গেল। এরপর এখানে চলে আসুন এই ৫ নম্বর জায়গাটা, এটা অনেকের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। আমি এটা নিয়ে অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা চাইলে একটু দেখে নিতে পারেন। কি চাওয়া হচ্ছে? ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। এবার দেখুন বলা হচ্ছে যদি থাকে। যদি থাকে মানে এটা কিন্তু কখনোই বাধ্যতামূলক নয়।
আপনি চাইলে এই তথ্যটা এখানে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যদি মনে করেন আপনি দেবেন, দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কি চাওয়া হচ্ছে? ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। যে সমস্ত পরিবারেতে কেবলমাত্র ডিজিটাল রেশন কার্ড রয়েছে, মানে পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াইওয়াই এই টাইপেরগুলো, আরকেএসওয়াই, আরকেএসওয়াই 2 এই কার্ডগুলো নয় কিন্তু, ওই কার্ডগুলো যেগুলো ডিজিটাল, সেই ডিজিটাল কার্ডের যদি পারিবারিক আইডি আপনার জানা থেকে থাকে তবেই আপনি এই জায়গাটাতে লিখবেন, না হলে ফাঁকা রেখে দেবেন। কিভাবে বের করতে হয় এই ডিজিটাল পারিবারিক আইডি আমি সেটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আবারও বলছি একটু চাইলে দেখে নিতে পারেন, তবে এই জায়গাটা কিন্তু বাধ্যতামূলক নয়, আপনারা চাইলে ফাঁকা রাখবেন, আমি ওই জন্য ফাঁকা রেখে দিয়েছি। নেক্সট এটা যেটা বলা হচ্ছে দেখুন, পরিবারের সদস্য সংখ্যা কত সেটা এই জায়গাতে লিখতে বলা হয়েছে। আমি এখানে 06 লিখেছি, কেন 6 জন হলো? দেখুন এখানেতে পরিবারের প্রধান উনি একজন, তার স্ত্রী 2 জন, তারপর তাদের পুত্র 3 জন, পুত্রের যিনি স্ত্রী 4 জন, আর এনাদের 2 জন হচ্ছে পুত্র সন্তান, টোটাল 6 জন। তাই আমি এখানে পরিবারের সদস্য সংখ্যা টোটাল 6 জন লিখেছি, অর্থাৎ প্রাপ্তবয়স্ক এবং শিশু সবাইকেই কিন্তু এর মধ্যে ইনক্লুড করে নিতে হবে। এবং এখানে লেখা আছে শুধুমাত্র সংখ্যায়, আপনারা কিন্তু কথাই লিখে দেবেন না যে 6 অন্তস্থ লিখে দিলেন, সেটা করবেন, এখানে শুধু সংখ্যায় লিখতে বলা হয়েছে। এরপর এখানে রয়েছে ঠিকানা, এখানে যে ঠিকানাটা লিখবেন মনে রাখবেন এটা আপনাদের যে স্থায়ী ঠিকানা, মানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটাই আপনি লিখবেন। দেখুন এখানে গ্রাম, পোস্ট, ব্লক, থানা, জেলা, পিন, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতেই হবে। এখানে স্থায়ী ঠিকানা লেখার কথা বলা হয়েছে, এই জায়গাটা লক্ষ্য করে এরকম ফরম্যাটে আপনারা ঠিকানাটা লিখে ফেলবেন। গ্রাম এখানে লিখেছি, গ্রামের নামটা লিখবেন, পোস্ট লিখেছি, পোস্টের নামটা লিখবেন, ব্যাস এরকমভাবে আপনারা লিখে ফেলবেন। এরপর এখানে যেটা আসছি আমরা, যোগাযোগের নম্বর। কার যোগাযোগের নম্বর? না, যিনি পরিবারের প্রধান তার যোগাযোগের নম্বরটা এখানে লিখতে হবে, এবং সেই নাম্বার যেটা ওনার আধার কার্ডের সাথে সংযুক্ত রয়েছে। দেখুন লেখা আছে প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, তাহলে এখানে বাড়ির প্রধানের মোবাইল নম্বর এবং যে মোবাইল নাম্বারটা তার আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। হয়ে গেল। 9 নম্বর ক্যাটেগরিতে চলে আসছি, এখানে রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর এবং পরিবারের সকল সদস্যদের ডিটেল দেওয়ার কথা এখানে বলা হচ্ছে। এই জায়গাগুলো একটু ভালো করে বুঝবেন। দেখুন প্রথমে রয়েছে পরিবারের প্রধান। পরিবারের প্রধান নাম আমরা আগেই দেখে নিয়েছি, তার নামটা আমরা এখানে লিখে দিলাম। এই জায়গাটা অনেকেই ভুলে যাচ্ছেন লিখতে, পরিবারের প্রধানের নামটা এখানে লিখতে হবে। এবং ডান পাশে দেখুন একটা বক্স দেওয়া রয়েছে হ্যাঁ বলে, এখানটা কাদের কাদের ফিল আপ করতে হবে লেখা আছে দেখুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে পরিবারের যিনি প্রধান উনি তো পুরুষ, তাহলে এই জায়গাটায় উনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন কি পারবেন না, তাই দেখুন এই হ্যাঁ এর পাশে কোনো টিকমার্ক দেওয়া নেই। আচ্ছা, এরপরে তাহলে পরিবারের প্রধান হয়ে গেল। এরপর 1 নম্বর সদস্য হচ্ছে এই পরিবারের প্রধানের স্ত্রী, তার নামটা আমি এখানে লিখে দিয়েছি। এটা আপনি চাইলে ওই একই রকমভাবে আধার কার্ড দেখে যেমন রয়েছে সেটা ইংরেজিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। আমি সম্পূর্ণ বাংলাতে লিখেছি, কোনো অসুবিধা হবে না এর জন্য। তারপর এনার জন্ম তারিখটা এখানে লিখেছি এবং ব্র্যাকেটে লিখে দিয়েছি দেখুন ওনার বয়সটা। কেন আমি এখানে 56 বছর লিখলাম বলুন তো? কারণ যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তাদের বয়সটা 60 বছরের মধ্যে হতে হবে। অতএব এটা আপনি চাইলে নাও লিখতে পারেন, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য লিখে দিয়েছি। দেখুন ওনার 1970 সালে জন্ম এবং উনি এখনো পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য। অতএব দেখুন তাই উনি অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করবেন বলে, আবেদন করবেন বলে আমি এখানে হ্যাঁতে টিকমার্কটা দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। এরপর ওনার জেন্ডার লিখে দিয়েছি মহিলা এবং পরিবারের প্রধানের সঙ্গে ওনার সম্পর্ক কি আমি এখানে পরিষ্কার লিখেছি দেখুন, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্ক ওনার মধ্যে। কেউ হয়তো স্বামী লিখবেন, কেউ হয়তো স্ত্রী লিখবেন, সেক্ষেত্রে একটা কনফিউশন হবে, সেসবের কোনো দরকার নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে এই পরিবারের প্রধান দৈর্ঘ্য কোলের সাথে, সেটা লিখে দিয়েছি এবং এখানে আধার নম্বরটা লিখে দিয়েছি, যার তথ্য এখানে দিচ্ছি। হয়ে গেল। তাহলে ইনি মহিলা, মিটে গেল। সদস্য নম্বর 2 কে? সদস্য নম্বর 2 হচ্ছে এই পরিবারের প্রধান এবং তার স্ত্রীর যে ছেলে তার নামটা এখানে আমি লিখেছি। এটাও কিন্তু আধার কার্ড দেখে লিখবেন। তার জন্ম তারিখটা এখানে লিখেছি, তার জেন্ডার কি সেটা এখানে লিখেছি এবং পরিবার প্রধানের সাথে সম্পর্ক দেখুন আমি লিখেছি পিতা পুত্র। কখনো পিতা লেখা হলো, কখনো পুত্র লেখা হলো, কনফিউশন হতে পারে, তাই পিতা পুত্র। আপনি একটু এক্সট্রা লিখলে কিন্তু কোনো অসুবিধা হবে না, কিন্তু কম তথ্য দিলে অসুবিধা হতে পারে। হয়ে গেল। এরপর তার আধার নম্বরটা আমি এখানে লিখে দিয়েছি। দেখুন এখানে এই যে প্রস্থ কোলে এ তো পুত্র, অতএব এখানে অন্নপূর্ণা যোজনার আবেদন তিনি তো করতে পারবেন না, তাই হ্যাঁ এর ঘরটা দেখুন ফাঁকা, কোনো টিকমার্ক দেওয়া নেই। কেবলমাত্র মহিলার ঘরে টিকমার্ক হবে, পুরুষদের ঘরে কোনো টিকমার্ক হবে না। এরপর ওনাদের বাড়ির 3 নম্বর সদস্য, তার নাম আমি এখানে লিখে নিয়েছি এবং তার জন্ম তারিখ লিখেছি এবং ব্র্যাকেটে লিখে দিয়েছি দেখুন 26 বছর। 26 বছর মানে উনি অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারবেন, সেই কারণে এখানে হ্যাঁ এই অপশানটাতে আমি টিকমার্ক দিয়ে দিলাম। ওনার জেন্ডার লিখে দিয়েছি। এবার দেখুন পরিবার প্রধানের সাথে ওনার সম্পর্ক কি, শ্বশুর বৌমা, এটা লিখে দিলে না আর কোনো কনফিউশন থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর তারপরে বৌমার আধার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিলাম। এরপর চলে আসছি 4 নম্বর সদস্যকে, না এই পরিবারের প্রধানের সন্তানের যে 2টি সন্তান হয়েছে তাদের ডিটেলটা এখানে দেওয়া আছে। দেখুন এখানে নাম লিখে দিয়েছি লব কোলে,
তারপরে এখানে তার জন্ম তারিখটা লিখে দিয়েছি, লিঙ্গ হচ্ছে পুরুষ এবং সম্পর্ক কি পরিবারের প্রধানের সাথে দাদু নাতি, কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, এখানে যেটা বলি, এই যে সন্তানটা, এই যে সদস্যটা, এ খুবই বাচ্চা শিশু, অতএব এখানে এই যে আধার নম্বর আমি দিয়েছি না, এটা আপনি চাইলে নাও দিতে পারেন। যদি আধার নম্বর দিতে চান দেবেন। এখানে কিন্তু বলা আছে দেখুন ফর্মের ওপরের দিকেতে, যে যদি ৫ বছর বয়সের কম হয় তাহলে আধারের ঘরেতে NA এই কথাটা লিখে দিতে হবে। এই শিশুটির বয়স ৫ বছরের কম, তাহলে আপনি চাইলেই কিন্তু এই যে NA কথাটা লিখে রেখেছি এটা লিখে দিতে পারেন। আধার কার্ডের নম্বরটা নাও লিখতে পারেন। ঠিক একই রকমভাবে ৫ নম্বর সদস্য, তার ডিটেলসটাও আমি এখানে লিখে দিয়েছি। দেখুন এরা পুরুষ এবং খুবই বাচ্চা, মহিলাও নয়, অতএব অন্নপূর্ণা যোজনার আবেদন এদের পক্ষে অসম্ভব। তাই এই হ্যাঁ জায়গাগুলোতে দেখুন একদম কমপ্লিটভাবে ফাঁকা রাখা হয়েছে। ব্যাস, এটা হয়ে গেল, পরিবারের সদস্যদের ডিটেলটা নেওয়া হয়ে গেল। নেক্সট চলে আসছি আমরা, এখানে বলা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। ভালো করে বুঝবেন, এখানে যাদের বয়স 18 বা তার বেশি তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার কথা বলা হচ্ছে। এখন পরিবারে এমন কোনো ব্যক্তি নেই বললেই চলে যে তার ব্যাংক অ্যাকাউন্ট নেই, অতএব এই জায়গাটা কিন্তু আপনারা ফাঁকি দেবেন না। তো প্রথমেই রয়েছে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তার ব্যাংকিং ডিটেলস, ওনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়াতে, সেটা লিখে দিয়েছি। ওনার অ্যাকাউন্ট নম্বর ওনার পাসবই দেখে লিখে দিয়েছি। তারপর IFSC কোডটা যেটা রয়েছে সেটাও পাসবই দেখে লিখে দিয়েছি। এখানে একটা জিনিস, এই যে ব্যাংকের তথ্যগুলো এখানে দেওয়া হচ্ছে প্রত্যেকটি পরিবারের, প্রত্যেকটি সদস্যের, পরিবারের মধ্যে প্রত্যেকটি সদস্যের যে ব্যাংক ডিটেলটা দেওয়া হচ্ছে সেটা কি হতে হবে, DBT ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অতএব এখানে আপনারা সেই অ্যাকাউন্ট নম্বরটাই দেবেন যেই অ্যাকাউন্টে আপনার DBT লিঙ্ক করা আছে, নচেত কিন্তু দেবেন না। কারণ প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা যাবে। যদি ডিবিটি না থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না, সিম্পলি প্রবলেম হয়ে যাবে। তাহলে পরিবারের প্রধানের ব্যাংকের ডিটেলটা এখানে দেওয়া হয়ে গেল। এরপর সদস্য নম্বর 1, তার ব্যাংকের ডিটেল কোথায় রয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়াতেই, তার অ্যাকাউন্ট নম্বর লিখলাম, তার IFSC কোড লিখলাম। এরপর এখানে এই যে সদস্য নাম্বার 1, ইনি হচ্ছেন একজন মহিলা, অতএব বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এনার ব্যাংকিং ডিটেলটা যেন ডিবিটি লিঙ্ক করা থাকে, নাহলে উনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। ব্যাস হয়ে গেল। এরপর 2 নম্বর সদস্য, ইনি হচ্ছেন পুরুষ, এনারও ব্যাংকের ডিটেলটা এখানে দেওয়া হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওনার ব্যাংকের অ্যাকাউন্ট, তারপর ওনার অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে ওনার IFSC কোড, এই সমস্ত কিছুই দেওয়া হয়ে গেল। তারপর 4 নম্বর সদস্যা, উনি কিন্তু মহিলা, অতএব এইটাকেও কিন্তু আমাদেরকে ভালো করে নজর রাখতে হবে যেন এই অ্যাকাউন্টটাও ডিবিটি লিঙ্ক হয়ে থাকে। এখানেও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ওনার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এবং তার সাথে IFSC কোড, সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। আর ওনার পরিবারে তো আরও 2 জন সদস্য ছিল, তারা খুবই বাচ্চা, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, অতএব এই জায়গাটা পুরোপুরি ফাঁকা রেখে দিলাম। পরের পেজে চলে আসুন, এখানে পরিবারের সদস্যদের ভোটার কার্ডের ডিটেলস দেওয়ার কথা বলা হচ্ছে। ভোটার কার্ড তাদেরই থাকে যারা প্রাপ্তবয়স্ক হন। প্রথমেই দেখবেন প্রত্যেকটা জায়গাতেই আগে কাকে রাখা হয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানকে যাকে মনে করছেন তার তথ্য সব জায়গায় প্রথমে দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এখানে HOF এর এপিক নম্বর এখানে আমি লিখে দিয়েছি। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের সদস্যদের মধ্যে কারোর ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে যায় তাহলে আপনি কি এখানে ডিটেলটা লিখবেন? হ্যাঁ, লিখে দেবেন। যেটা পূর্বে ছিল সেটা লিখে দেবেন, বাদ কিছু দেবেন না। কারণ এই জিনিসটা এখনও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন রয়েছে, এখনও কিন্তু এর নিষ্পত্তি টোটালি হয়নি। অতএব ডিলিট হয়ে গেলেও বা আপনারা ধরুন ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, এরকম ব্যক্তিও থাকতে পারেন, তাই কোনোভাবেই কিন্তু কোনো তথ্য বাদ দেবেন না। নাম ডিলিট হয়ে গেলেও বাদ দেবেন না, যেটা পুরাতন রয়েছে সেটা লিখে দেবেন অন্তত। পরিবারের যিনি প্রধান রয়েছেন তার ভোটার কার্ডের নম্বরটা লিখলাম, এখানে লিখতে বলা হয়েছে ওনার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। বিধানসভা ক্ষেত্র মানে উনি কোন বিধানসভার ভোটার সেটা আমি লিখে দিয়েছি, আর বিধানসভার নম্বরটা এখানে লিখে দিয়েছি। ঠিক একই রকমভাবে আপনারা লিখবেন। একই রকমভাবে এখানে বাকি যে পরিবারের সদস্যগুলি রয়েছে প্রত্যেকেরই ভোটার কার্ডের নম্বর, তাদের বিধানসভার নাম, বিধানসভার নম্বর, সমস্ত কিছু লিখে রেখেছি। এরপর এখানে 3 নম্বর সদস্য, এর জায়গায় দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম আর নম্বরটা একটু আলাদা। কেন বলুন তো এরকম হয়েছে? এ হচ্ছে ওই বাড়ির পুত্রবধূ, অতএব তার ডিটেলটা হয়তো এখনো চেঞ্জ হয়নি, অর্থাৎ তার ভোটার কার্ডের পরিবর্তন এখনো হয়নি। সেই কারণে বাপের বাড়ির যে বিধানসভার নাম সেটা এখানে লেখা হয়েছে এবং বাপের বাড়ির যে বিধানসভার নম্বর সেটা এখানে লেখা রয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে যে আপনি ধরুন এই যে বাড়ির যে পুত্রবধূ সে সমস্ত ডকুমেন্ট হয়তো তার শ্বশুর বাড়িতে চলে এসেছে, হতে পারে, বা কিছু কিছু ডকুমেন্ট শ্বশুর বাড়িতে ট্রান্সফার করিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ভোটার কার্ডের ডিটেলটা ট্রান্সফার করা হয়নি। আপনি তাহলে কোথা থেকে ফর্মটা ফিল আপ করবেন? আপনি শ্বশুর বাড়ির সমস্ত তথ্য দিয়েই ফিল আপ করবেন, আপনার বাপের বাড়ির ডকুমেন্ট থাকলেও।
কখনোই কিন্তু বাপের বাড়ির এন্ড থেকে আপনারা ফর্মটা ফিল আপ করবেন না বা বাপের বাড়ির কোনো তথ্য দেবেন না। ঠিক আছে? এরপর এখানে 4 নম্বর 5 নম্বর সদস্য এরা তো খুবই বাচ্চা, তাই এদের এপিক নম্বরের কোনো প্রশ্নই নেই, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এসবের কোনো প্রশ্ন নেই। ফাঁকা রেখে দিয়েছি বা NA এই কথাটা আপনারা চাইলে লিখতে পারেন, নাহলে ফাঁকা রেখে দিতে পারেন। হয়ে গেল। এরপর আমরা 12 নম্বর টপিকে চলে আসছি। কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে বিভাগ। এবার আসুন, এই যে জায়গাটা বিভাগ মানে এই জায়গাতে আপনার কাস্ট ক্যাটেগরি অর্থাৎ আপনার জাতি কি সেটা আপনাকে এখান থেকে বেছে নেওয়ার কথা বলা হচ্ছে। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু কাস্ট ক্যাটেগরি কি সেটাতে আপনাকে টিকমার্ক দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সব জায়গায় আমরা দেখছিলাম যে পরিবারের প্রত্যেকটি সদস্যদের আলাদা আলাদা করে প্রত্যেকটি ক্রাইটেরিয়া দেওয়া ছিল, কিন্তু এখানে দেওয়া হয়নি। তাহলে এখানে কার তথ্য দিতে হবে? এখানে কেবলমাত্র যিনি পরিবারের প্রধান রয়েছেন, যাকে হেড অফ দ্য ফ্যামিলি বলে আপনার মনে করছেন, তিনি কোন কাস্টের সেটা আপনাকে এখানে নির্দেশ করতে হবে। অনেকেই প্রশ্ন করছিলেন যে আমার ওবিসি কার্ড রয়েছে, আমার দাদার রয়েছে, আমার ভাইয়ের রয়েছে, কিন্তু আমার বাবার নেই, মায়ের নেই, তাহলে আমি কি করব? এখানে আপনার তথ্য দেওয়ার কথা বলেনি, এখানে বলেছে কেবলমাত্র হেড অফ দ্য ফ্যামিলি উনি কোন সংরক্ষণের আওতায় আসেন সেটা সিলেক্ট করতে। এখানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন দেখুন ইনি হচ্ছে ওবিসি ক্যাটেগরিভুক্ত, তাই আমি এখানে অন্যান্য অনগ্রসর শ্রেণীতে দাগ দিয়েছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, ফর্ম ফিল আপ করতে করতে অনেকেই প্রশ্ন করছেন যে আমাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। আমরা যদি ফর্মটা ভালো করে লক্ষ্য করি, কোথায় কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা কিন্তু ভাষাগতভাবে লেখা আছে। এখানে দেখুন আপনি কাস্ট ক্যাটেগরি দিচ্ছেন, হয়তো আপনাকে প্রমাণপত্র চাইতে পারে যে কাস্ট সার্টিফিকেটের ছবি দিন, কিন্তু এখানে কিন্তু জমা করার কথা কোথাও বলা নেই। বলা হচ্ছে যে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল ইত্যাদি, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি, মানে এগুলো থেকে দেখে আপনাকে লেখার কথা বলা হচ্ছে। ডকুমেন্টটা কিন্তু সাবমিট করার কথা বলা হয়নি। ডকুমেন্ট সাবমিট করার কথা বলা হয়েছে কোথায় সেটাও আমি দেখাবো আপনাদের। আচ্ছা, তাহলে কাস্ট ক্যাটেগরি হয়ে গেল। এরপর চলে আসি আমরা রেশনের ব্যাপারে। রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। এখানে হচ্ছে আপনাকে দেখুন বলা হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি আপনার ডিজিটাল রেশন কার্ড মানে সেই প্লাস্টিকের রেশন কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে দাগ দেবেন, না হলে নাতে দাগ দেবেন। এবার ডিজিটাল রেশন কার্ড যদি আপনার থেকে থাকে আর যদি না থেকে থাকে তার একটু ভ্যারাইটি আছে, সেগুলো এখানে নিচে লেখা হয়েছে। কি বলছে? বলছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন লক্ষ্য করুন। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে বা রেশন কার্ড থেকে থাকে, কোন ধরনের কার্ড রয়েছে আপনার কাছে সেগুলো আপনাকে এখানে নির্দেশ করতে বলা হয়েছে। প্রথম কার্ডটা যেমন ধরুন AAY, PHH, SPHH, এই তিনটে কার্ড হচ্ছে কেন্দ্র সরকারের কার্ড, বেশি ভর্তুকিযুক্ত কার্ড। আর এখানে RKSY1, RKSY2 এগুলো কিন্তু রাজ্য সরকারের কার্ড, আর এটা হচ্ছে ভর্তুকিহীনও একটা কার্ড থাকে। সেটা অনেকের একটা কার্ড রয়েছে যে আপনাকে রেশনে কোনো ভর্তুকি দেওয়া হবে না, আপনি রেশন কিনতে গেলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। এখানে আবারও বলে দিই, এখানে কার কার্ড কিরকম আছে সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো ব্যাপার নেই। পরিবারের কার কার আলাদা আলাদা কার্ডও থাকতে পারে, হয়ে যেতেই পারে, বলা যায় না না। তো যেটা আপনি লিখবেন, পরিবারের প্রধানের যে কার্ডটা রয়েছে, এখানে পরিবারের প্রধানের PHH কার্ড আছে, তাই উনি এখানেতে এটাতে টিকমার্ক দিয়েছেন। অনেকের অনেক রকম কার্ড হয়ে যেতে পারে একই পরিবারের মধ্যে থাকা সত্ত্বেও, হয়েছে, তাই আপনাকে এখানে যে তথ্যটা দিতে হবে সেটা হচ্ছে কেবলমাত্র পরিবারের প্রধানের যে ধরনের রেশন কার্ডটা রয়েছে সেটাতে আপনি টিকমার্ক দেবেন। এবার সেই পরিবারের প্রধানের আন্ডারে যতজন সদস্য রয়েছেন তাদের একই ধরনের কার্ড হওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম তো হয়ে যায়, তাই আপনারা কিন্তু এখানেতে কোনো কনফিউজ হবেন না। এই জায়গাটায় পরিবারের প্রধানের তথ্যটাই দিতে হবে। হয়ে গেল। এরপর বলা হচ্ছে যে পরিবারটি কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন? অবশ্যই তোলেন। যদি না তোলেন নাতে দাগ দেবেন, আর যদি তোলেন তাহলে হ্যাঁতে দাগ দিয়ে দেবেন, ব্যাস মিটে গেল। এরপর চলে আসছি বাড়ির ধরন। এই জায়গাটাতেও কিন্তু প্রচুর মানুষের সমস্যা। বলা হচ্ছে কি আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? এখানে তথ্য লুকোবার কোনো ব্যাপার নেই। আপনার যদি পাকা বাড়ি থেকে থাকে, কোনো কনফিউশন নেই যে আপনাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। কোথাও কিন্তু কোনো নোটিফিকেশনে বলা হয়নি যে আপনার পাকা বাড়ি থাকলে আপনাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। কোন নেতা কোন মন্ত্রী কি বলছে সেটা বলতে পারে, কিন্তু আপনাকে তো ফলো করতে হবে এই ফর্মটার মধ্যে কি লেখা রয়েছে, সরকারি অর্ডারে কি লেখা রয়েছে, সেই অনুযায়ী আপনাদেরকে তথ্য দিয়ে বলছি। পাকা বাড়ি থাকা মানেই কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না এমনটা কিন্তু নয়। একটা সিম্পল উদাহরণ দিই, অনেকের এমন আছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি রয়েছে, তো তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি কি করেছেন, নিজের জমানো একটু পুঁজি থেকে ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সাথে লাগিয়ে দিয়েছেন, দেওয়ার পর ওনার রুম বেড়ে গেছে, দিয়ে 3টে হয়ে গেছে, তাহলে উনি তো অ্যাকচুয়ালি গরিব। তাহলে সেক্ষেত্রে উনি কি অন্নপূর্ণা যোজনা পাওয়া থেকে বঞ্চিত হবেন? কখনোই কিন্তু না। এখানে আপনাকে জাস্ট তথ্য চাওয়া হচ্ছে, অতএব না ঘাবড়ে আপনি কমপ্লিট তথ্য দিয়ে দেবেন। আপনার যদি 3টে রুম বিশিষ্ট পাকা বাড়ি হয়, ছাদ থেকে থাকে, হ্যাঁতে দাগ দেবেন।
আর যদি না হয় তাহলে না দাগ দেবেন। ব্যাস। এরপরে এই যে কনফিউজিং জায়গাটা, এটা কিন্তু অনেকেই আমাকে এক্সপ্লেন করতে বলেছেন, পারিবারিক জমির মালিকানা, যে আপনার পরিবারগতভাবে জমির কোনো মালিকানা রয়েছে কি নেই। মানে হচ্ছে এখানে যে সবথেকে প্রথম যে প্রশ্নটা আসে, যে অনেকের এমন ব্যক্তি রয়েছেন যে পরিবার থেকে আলাদা থাকেন, ভাড়া বাড়িতে থাকেন, তাহলে উনি কি তথ্য দেবেন? ভালো করে এখানে বুঝে দেখুন। আপনি ভাড়া বাড়িতে থাকতে পারেন, কিন্তু আপনার স্থায়ী ঠিকানা যেটা রয়েছে সেটা তো আপনার যেটা অরিজিনাল সেটাই। অতএব সেই ঠিকানাতে আপনার কোনো না কোনো জমি বাড়ি রয়েছে, সেটা বাবার নামে হোক, মায়ের নামে হোক, দাদুর নামে হোক, ঠাকুমার নামে হোক, সেটাকে তো আপনি ইগনোর করতে পারবেন না। যদি এমন হয় যে আপনার বাবা মা আপনাকে বহিষ্কার করে দিয়েছে বা ত্যায্য পুত্র করে দিয়েছে, তখন কিন্তু আপনি এখানে না লিখবেন। পারিবারিক কোনো ঝামেলার কারণে বা চাকরিগত সূত্রে আপনি যদি পরিবারের থেকে আলাদা থাকেন, ভাড়া বাড়িতে থাকেন, তাহলে সেক্ষেত্রেও আপনাকে এখানে হ্যাঁ বলে টিকমার্ক দিতে হবে। যতই আপনার বাবার নাম, দাদুর নাম, মায়ের নামে জায়গা জমি থাকুক, আপনাকে এখানে হ্যাঁতেই টিকমার্কটা দিতে হবে। আবার এমনটা কোথাও দেখা গেছে যে একই বাড়িতে অনেকগুলি পরিবার বসবাস করছে, ঝগড়া ঝামেলার কারণে আলাদা হয়ে গেছেন, বাবার নামে সেই বাড়িটা রয়েছে, বাবা দয়া করে তার ছেলে মেয়েদেরকে থাকতে দিয়েছেন, এমনটাও রয়েছে। বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে, সেগুলো মানে এক্সপ্লেন করলে অনেকটা টাইম চলে যাবে। তো সেক্ষেত্রেও তারা তো আপনাকে থাকতে দিয়েছে, অতএব সেই অধিকার বশত আপনাকে এখানে হ্যাঁতে দাগ দিয়ে দিতে হবে। যদি একদম বললাম না যে ত্যায্য পুত্র করে দিত, বহিষ্কার করে দিত, সব কাগজ কলম করে আপনাকে একদম হটিয়ে দিত, তখন আপনাকে এখানে না করতে হতো। আদারওয়াইজ বাবার সম্পত্তি আছে, বাবার নামে বাড়ি আছে মানেই, বাবার নামে জমি আছে মানেই, আপনার নামে কোনো এক ছটাক জমিও যদি না থেকে থাকে, তাহলেও আপনাকে এখানে হ্যাঁ করতে হবে। তখনই এখানে না করতে পারবেন যদি আপনি কাগজপত্র অনুসারে একদম আপনি ত্যায্য পুত্র হয়ে যান, তবেই। এবং সাথে এটা বলা আছে দেখুন, রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, তারপর হচ্ছে আপনার রেকর্ড ইত্যাদি, লেটেস্ট আপডেটেড রেকর্ড, সেই সমস্ত কিছু এখানে বলা আছে। কিন্তু কোথাও বলা নেই যে আপনাকে জমা করতে হবে। এই জায়গাগুলো থেকে খতিয়ে দেখে আপনাকে এখানে হ্যাঁ বা না এটা ভেবেচিন্তে লিখতে হবে। তবে যতটুকু আন্দাজ করা যাচ্ছে, যখন আপনার ফর্মটা জমা দেবেন তখন এই তথ্যগুলো আপনাকে দিতে হবে। রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, ল্যান্ড রেকর্ড ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আপনার কাছ থেকে নেওয়া হবে। এর পরের পয়েন্টে চলে আসছে, এখানে বলা হচ্ছে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে এখানে আপনাকে লিখতে হবে। আবারও এই জায়গায় সেই প্রশ্নটা আসে, আপনার নামে কোনো জমি নেই, অতএব আপনার বাবার নামে রয়েছে যতটুকু, আপনার পিসির নামে যদি তার বিবাহ না হয়ে থাকে, মানে আপনি দেখবেন আপনার বংশগতভাবে পরিবারের সদস্যদের মধ্যে কতটা জমি আছে, টোটাল হাতে যে আপনার রেকর্ডগুলো রয়েছে সেগুলো আপনি নেবেন। এবার এক্ষেত্রে হতে পারে যে বাবা আপনাকে তথ্য দিতে চাইছে না, ভালো করে বুঝে দেখুন, এখানে তো হেড অফ দ্য ফ্যামিলি, উনি এই ফর্মটা ফিল আপ করছেন, তাহলে তথ্য না দেওয়ার কোনো যুক্তি নেই। এবার যদি একান্তই না দিতে চায়, আপনি একটু ম্যানেজ করবেন, যদি একান্তই না পান তাহলে ফাঁকা রেখে দেবেন, অসুবিধা কিছু হবে না। কারণ যারা ভেরিফিকেশন করতে আসবে তারা কিন্তু সমস্ত কিছুই বুঝে যাবে, কোথায় ঝামেলা, কোথায় ঝগড়া, কেন তথ্য দেওয়া নেই। তো যাই হোক, সেসব যদি ঝামেলা না থেকে থাকে, এমনটা হতে পারে যে আপনার বাবা বা মা কি করেছে, পরিবারে হয়তো ৩-৪ জন ছেলে রয়েছে, তাদের সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছে জমি। তো সেই রেকর্ডগুলো থেকে আপনারা সংগ্রহ করবেন, কত শতক করে রয়েছে টোটালটাকে যোগ করে নিয়ে এখানে আপনার টোটাল পরিবারের সদস্যদের কতটুকু জমি রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। আমি এখানে দেখুন লিখে দিয়েছি ৩৬ শতক, ব্যাস হয়ে গেল। এরপর চলে আসি, যানবাহনের ডিটেল চাওয়া হচ্ছে। কি যানবাহন, ভালো করে বুঝে দেখুন। বলছে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কি অবাণিজ্যিক মোটর চালিত ৪ চাকার গাড়ি আছে? ভালো করে বুঝে দেখুন, ৪ চাকার গাড়ি বলেছে, কিন্তু দ্বিচক্রযান মানে বাইকের কথা বলেনি। অতএব এখানে বাইকের ডিটেলসের কোনো প্রশ্নই আসবে না। আপনার বাড়িতে পার্সোনালি মানে প্রাইভেট কোনো ৪ চাকা রয়েছে কি? ৪টে চাকা থাকবে, সেটা মারুতি হতে পারে, ট্রাক্টর হতে পারে, জিপ হতে পারে, যেমন খুশি হতে পারে, কিন্তু সেটা মোটর চালিত, অবাণিজ্যিক। আপনি কিন্তু ভাড়া পারপাসে ব্যবহার করেন না, কমার্শিয়াল নাম্বার প্লেট এইসব কিন্তু কিছুই কথা বলা হচ্ছে না। ব্যক্তিগতভাবে পার্সোনালি যে ব্যবহার করেন সেটা রয়েছে কি? যদি আপনার থাকে তাহলে হ্যাঁতে দাগ দেবেন, যদি না থাকে নাতে দাগ দেবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কটা গাড়ি রয়েছে আপনার, ১টা ২টো ৩টে ৪টে, সেটা এখানে লিখে দেবেন। আর গাড়ির নাম্বার প্লেটে যে নাম্বারগুলি রয়েছে, বা একটা গাড়ি থাকলে একটা গাড়ির নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন, মানে নাম্বার প্লেট দেখে আপনাকে এখানে লিখতে হবে। এরপর যেটা বলা হচ্ছে যে গাড়ির মডেল কি, আপনার গাড়িটা কিরকম,
গাড়ি মানে মারুতি গাড়ি, ট্যাক্সি ইত্যাদি, নাকি জিপ, নাকি ট্রাক্টর, সেটা আপনাকে এখানে লিখতে হবে এবং তার মডেল নাম্বারটা এখানে লিখতে হবে। আবারও বলে দিই, যদি আপনাদের বাড়িতে 4 চাকা থেকেও থাকে, এখানে কিন্তু কোথাও বলা নেই যে 4 চাকার জন্য আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হবেন, কখনোই কিন্তু সেটা বলা নেই। অতএব নিশ্চিন্তে আপনারা এই জায়গাগুলোর তথ্যগুলো দিয়ে দিন। এরপর চলে আসছি এখানে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অর্থাৎ আপনার পরিবারের সদস্যদের হেলথ ইন্স্যুরেন্স করা আছে কিনা, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, সেই তথ্য আপনাকে এখানে দিতে হবে। ধরুন এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে যে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা করা আছে কি নেই, যদি থাকে তাহলে হ্যাঁতে দাগ দিয়ে দেবেন। এই মাথাটাতে আপনাকে দাগ দিতেই হবে, থাকলে হ্যাঁ, না থাকলে না, যে কোনো একটাতে আপনাকে টিকমার্ক দিতেই হচ্ছে। তাহলে যেহেতু আমি এখানে হ্যাঁ দিয়েছি, এবার এখানে দেখুন আমি কি লিখেছি, আমার পরিবারে কি ধরনের স্বাস্থ্য বীমা রয়েছে, সরকারি স্বাস্থ্য বীমা যেটা দেওয়া হয়েছিল স্বাস্থ্যসাথী, কারণ এটা তো এখনো বন্ধ হয়ে যায়নি, অতএব আপনার এটা কিন্তু চালু আছে। এবার আপনি হসপিটালে গিয়ে ঝামেলার মধ্যে পড়ছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু সরকারিভাবে টোটালি বন্ধ করে দেওয়া হলো, এটা কিন্তু এখনো বলা হয়নি। অতএব আমি এখানে লিখে দিয়েছি স্বাস্থ্যসাথী কোন ধরনের এটা বীমা, দেখুন এটা হচ্ছে সরকারি বীমা। এই স্বাস্থ্যসাথী কার্ডগুলো কিভাবে তৈরি হয়, বাড়ির যিনি মহিলা রয়েছেন তার নাম দিয়ে বাকি সদস্যগুলোকে জুড়ে দেওয়া হয়। তো তার মধ্যে হেড অফ দ্য ফ্যামিলিও পড়ে যাবেন বাকি সদস্যদের মধ্যে, তাহলে হেড অফ দ্য ফ্যামিলিও স্বাস্থ্যসাথীর মধ্যে ইনক্লুডেড। তাই এখানে হেড অফ দ্য ফ্যামিলির এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি সরকারি, স্বাস্থ্যসাথী অবশ্যই সরকারি। যদি আপনার কোনো বেসরকারি থেকে থাকে তাহলে আপনি বেসরকারিতে টিক মার্ক দেবেন, এবং কত টাকা আপনাকে বছরে দিতে হয় হেলথ ইন্স্যুরেন্সের জন্য সেটা আপনি এখানে লিখবেন। আমি এখানে 5 লাখ লিখেছি, কারণ কি না স্বাস্থ্যসাথীতে প্রতি পরিবারকে বছরে 5 লাখ টাকা দেওয়া হয়, তাই 5 লাখ লিখেছি। আর এখানে প্রিমিয়াম বলে তো কিছু দিতে হয় না, তাই এখানে আমি NA এই কথাটা লিখেছি। এরপর যাদের বেসরকারি স্বাস্থ্য বীমা রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, তারা এখানটাতে টিক মার্ক দেবেন, এবং কত টাকার টোটাল পলিসি, ধরে নিচ্ছি 10 লাখ টাকার পলিসি বা 15 লাখ টাকার পলিসি, মানে যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে থাকে তাহলে তার জন্য আপনারা 15 লাখ টাকা স্বাস্থ্য বীমা পেয়ে যাবেন। তো সেটাকেই বলা হচ্ছে সাম অ্যাসিওর্ড, সেটা এখানে লিখতে হবে। আর এই 15 লাখ টাকা ক্লেম পাওয়ার জন্য আপনি প্রতি বছর কত টাকা করে প্রিমিয়াম দেন, বা প্রতি মাসে কত করে দেন, বা প্রতি 3 মাস ছাড়া কত করে দেন, সেটা আপনাকে এখানে লিখতে হবে। স্বাস্থ্যসাথীর জন্য এখানে এনে লিখেছি, কারণ এখানে তো কোনো প্রিমিয়াম দিতেই হয় না, ব্যাস হয়ে গেল। তাহলে এবার বাকি সদস্যরাও যদি আপনাদের এই হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে ইনক্লুড থাকে, সেটা সরকারি হোক বা বেসরকারি, সেই অনুযায়ী আপনারা ডাক দেবেন। আমি স্বাস্থ্যসাথী আছে বলে প্রত্যেকে সরকারি ঘরে দাগ দিয়েছি, যদি আপনাদের সেটা না থেকে অন্য কিছু থেকে থাকে, বেসরকারি থেকে থাকে, তাহলে বেসরকারি বক্সগুলোতে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন, এবং সেই অনুযায়ী আপনারা এখানে সাম অ্যাসিওর কত এবং প্রিমিয়াম কত দেন সেগুলো লিখে নেবেন। নেক্সট চলে আসবো আমরা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে আপনার পরিবারের এমন কোনো সদস্য যারা আয়কর বা পেশাগত কর প্রদান করেন কিনা। এই দুটো ভাষা কিন্তু আলাদা, আয়কর কথার ইংরেজি হচ্ছে ইনকাম ট্যাক্স, আর পেশাগত কর হচ্ছে পি ট্যাক্স। দেখুন যারা সরকারি চাকরি করে তাদের সবাইকে এই পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দিতেই হয়, কিন্তু আয়করের যে ব্যাপারটা, ইনকাম ট্যাক্সের যে ব্যাপারটা, হতে পারে আপনার পরিবারের এমন কোনো সদস্য রয়েছে, সেটা চাকরি করুন বা ব্যবসা করুন, এমন যদি হয়ে যায় সেই আয়ের মাত্রাতিরিক্ত যখন হয়ে যায় না, তখন তাকে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, সেটাকে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স। এবার ধরুন সরকারি যে স্ল্যাব রয়েছে, যে সর্বাধিক যদি 12 লক্ষ টাকা পর্যন্ত আপনার ইনকাম হয় বছরে, তাহলে আপনার কিন্তু কোনো ট্যাক্স লাগবে না। যদি 12 লক্ষ টাকার চেয়ে একটু বেশি হয়ে যায়, তখন যে অঙ্কটা বেশি হলো সেটার উপর আপনাকে একটা পার্সেন্টেজ ট্যাক্স দিতে হবে। তো তখন সেটাকে বলা হচ্ছে আয়কর। বাদবাকি তার আগে পর্যন্ত সেটাকে বলা হয় আয়, আয়ের উপরে কিন্তু কর আপনি তখন দিচ্ছেন না। তাহলে যে সমস্ত ব্যক্তিরা আয়কর দেন, অর্থাৎ ওই যে 12 লক্ষ টাকা পর্যন্ত যে সিলিং, রোজগারের সিলিং, সেটা যখনই ছাড়িয়ে যাবে আপনাকে তখনই সেই ছাড়িয়ে যাওয়া অ্যামাউন্টটার উপরে ট্যাক্স দিতে হবে সরকারকে, সেটাকে বলা হচ্ছে আয়কর। যদি এরকম হয় তাহলে এই বক্সে আপনি হ্যাঁ দেবেন, আর যদি ওই আয়করের মতো ব্যাপার, মানে কর দেওয়ার মতো পজিশনে আপনি না যান, তখন আপনি এখানে নাতে টিক মার্ক দেবেন। এমন অনেক ব্যক্তি আছেন যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হয় না। ইনকাম ট্যাক্স বা আইটিআর ফাইল করা মানেই কিন্তু কর দেওয়া নয়। আমিও ইনকাম করি, আমার ইনকাম 4 থেকে 5 লক্ষ টাকা বছরে, 12 লক্ষ টাকার বেশি তো নয়, তাহলে আমি চাইলে সেটা ফাইল করতে পারি সরকারের কাছে, কিন্তু তার মানে এমন নয় যে আমি ট্যাক্স দিচ্ছি। তাহলে এই জায়গাটা ভালো করে আপনারা লক্ষ্য করবেন। আর যদি আপনি আয়কর দিয়েও থাকেন, কোথাও তো এখানে বলা নেই তো আপনাকে এর জন্য অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না, তো সোজা সাপটা আপনি ইনকাম ট্যাক্স দিলে হ্যাঁ করবেন, যদি না দেন তাহলে না করবেন। একই রকম ভাবে যদি আপনি পি ট্যাক্স দেন তাহলে হ্যাঁ করবেন, যদি না দেন তাহলে না করবেন। নেক্সট যে ব্যাপারটা রয়েছে, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, দেখুন আবারও এখানে অপশন দেওয়া হয়েছে যদি থাকে, মানে
আপনি যদি না চান তাহলে এখানে দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে জাস্ট যে ব্যক্তিগুলো রয়েছে এই পরিবারের তাদের নামটা এখানে লিখেছি। দেখুন আমি এখানে প্রথমে যেটা করেছি যে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থেকে থাকে, হ্যাঁ আছে, কিছু কিছু জনের রয়েছে, তাই আমি এখানটায় টিক দিয়েছি। যদি পরিবারের কারণ না থাকতো তাহলে আমি এখানটা টিক মার্ক দিতাম না, আর এই তথ্যগুলো ফিল আপ করতাম না। এক দুজনের রয়েছে সেই তথ্যটাকে দিয়েছি। দেখুন এখানে হ্যাঁতে টিক মার্ক দিলাম, তো প্যান কার্ডেতে যে নামের বানানটা রয়েছে সেটা আমি লিখে দিয়েছি। এটা কিন্তু আর আধার কার্ডের সাথে ব্যাপার নয়, এটা প্যান কার্ডের তথ্য চাইছে, মানে আপনাকে প্যান কার্ড অ্যাকর্ডিং এখানে লিখতে হবে। আমি হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখলাম, তার প্যান কার্ডের নম্বরটা এখানটাতে লিখে দিলাম। ঠিক একইভাবে ওনার বাড়ির যে 1 নম্বর সদস্য, ওনারও প্যান কার্ড রয়েছে, প্যান কার্ড অনুযায়ী তার নামটা লিখলাম আর তার প্যান কার্ডের নাম্বারটা লিখে দিলাম। ওনার বাড়ির যে 2য় সদস্য, ওনার প্যান কার্ড নেই, তাই এই জায়গাটা ফাঁকা রেখেছি। আবার ওনার বাড়ির যে 3 নম্বর সদস্য, তার প্যান কার্ড রয়েছে, তার প্যান কার্ডের নাম্বারটাও লিখলাম আর তার নামটাও লিখলাম। যেমন বুঝবেন ঠিক তেমনটা করবেন। এই জায়গাটা পুরোপুরি অপশনাল, আপনি চাইলে সিম্পলি ফাঁকা রেখে দিতে পারেন, কেন অত কষ্ট করতে যাবেন লিখে। এরপর এখানে চলে আসছি আমার কর্মসংস্থানের ধরন, মানে উনি কোন জায়গায় কাজ করেন। উনি এখানে বললে বলা ভুল হবে, আপনার পরিবারের যে সদস্যগুলি রয়েছে তারা কোথায় কিরকম কাজ করেন তার ডিটেলটা এখানে দিতে হবে। প্রথমে দিতে হবে এইচওএফ এর ডিটেল, মানে পরিবারের প্রধান উনি কি ধরনের কাজ করেন। দেখুন রয়েছে, উনি যদি সরকারি কাজ করেন তাহলে এতে টিক মার্ক দেবেন, বেসরকারি যদি বেতনভুক্ত কর্মচারী হন তাহলে এখানে টিক মার্ক দেবেন, যদি কোনো উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক এইসব ধরনের কিছু হন, মানে সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্তি, মানে নিজেই নিজের মালিক আর কি, এরকম ধরনের যদি ব্যাপার হয় তাহলে এখানে টিক মার্ক দেবেন। যদি উনি পার্ট টাইম কোনো কাজ করেন তাহলে এখানে টিক মার্ক দেবেন। কিন্তু এখানে এইসব বাদ দিয়ে উনি যেটা করেন সেটা হচ্ছে উনি এখানে কৃষকের কাজ করেন, মানে কৃষকের আন্ডারে এখানে দিয়েছে দেখুন কারিগরি, শিল্পী ইত্যাদি ধরনের যদি কাজ করেন তাহলে এখানে এই টিক মার্কটা আমি দিয়েছি। তো আপনার পরিবারের প্রধানের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখানে দেবেন। যদি উনি কোনো কাজ না করেন তাহলে আপনাকে কি দিতে হবে, বেকারের ঘরে দাগ দিতে হবে। যদি অন্যত্র কোথাও গিয়ে কাজ করেন, মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে রয়েছেন, তাহলে সেখানে ওনাকে পরিযায়ী শ্রমিক বলতে হবে। এবার এই অপশনগুলোর মধ্যে থেকে যদি কোনো কিছুই না হয় তাহলে ওনাকে অন্যান্যতে দাগ দিতে হবে। মোট কথা এখানে পরিবারের প্রত্যেকটি সদস্য কেমন কাজ করেন, কোথায় কাজ করেন সেটারই ডিটেল এখানে চাওয়া হয়েছে। এবং এখানে একটা জিনিস বলে দিচ্ছে, দেখুন সবচেয়ে উপযুক্ত ঘরে আপনি টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটাতে টিক মার্ক দিন। ধরে নিচ্ছি আমি আপনাকে একটা এক্সাম্পল, কোনো একজন ব্যক্তি তিনি সরকারি ক্ষেত্রে চাকরি করেন, তো সে এখানে টিক মার্ক দিয়ে দিল সরকারি ক্ষেত্র। এবার সরকারি ক্ষেত্রে চাকরি করার একটা প্রমাণ দিতে হবে। কি দিতে হবে না, ওনাকে একটা সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে, বা উনি যে কর্মচারী সরকারি তার একটা প্রমাণ, সেটা এখানে কিন্তু এই ফর্মের সাথে জমা করতে হবে। এখানে দেখুন বলেছে ঘোষণা জমা দিন, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কোথাও এই ঘোষণা জমা দিন বা কাগজ জমা দিন এই কথাটা লক্ষ্য করিনি, কিন্তু এখানেতে উনি কি কাজ করেন সেই কাজের প্রমাণস্বরূপ আপনাকে একটা তথ্য দেওয়ার কথা বলা হচ্ছে। সবাই তো আর অফিস থেকে তথ্য পেতে পারে না, তাই নিজেই নিজেকে একটা ধরুন সাদা কাগজে সে লিখে সই টই করে দিল, সেটাকে বলা হচ্ছে স্বঘোষণাপত্র। সেটা আপনাকে ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে, জুড়ে দিতে হবে। তাহলে এই প্রথম আমরা যেটা দেখতে পেলাম যে একটা ডকুমেন্ট দেওয়ার কথা সরাসরি এখানে বলা হয়েছে। তো যাই হোক, পরিবারের প্রধান মিটে গেল। এরপর সদস্য এক কি করেন, উনি বেসরকারি কোনো একটি জায়গাতে বেতনভুক্ত কর্মচারী, হয়তো ধরুন কোনো দোকানে কাজ করেন, তো সেটাকে বেসরকারি বলা হবে, তার জন্য এখানে টিক মার্ক দিয়েছি। সদস্য 2 উনি কি করেন, উনি বেকার, কোনো কাজই করেন না, তাই এখানে টিক মার্ক দিয়েছি। আর সদস্য 3 উনিও কোনো রকম কাজকর্ম করেন না, বেকার, তাই এখানে টিক দিয়েছি। তাহলে 4টি সদস্য হয়ে গেল। আর বাকি যে 2জন সদস্য ছিল তারা তো বাচ্চা শিশু, অতএব তাদের জায়গাগুলো ফিল আপ করার কোনো প্রয়োজনই নেই, হয়ে গেল। এরপর আমরা যে পয়েন্টে আসবো সেটা দেখুন কি বলা হচ্ছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যাদের সংখ্যা। অর্থাৎ আপনার পরিবারে, মানে এই পরিবারটাতে আমি ধরে নিচ্ছি টোটাল 6জন রয়েছে, তার মধ্যে 4জন প্রাপ্তবয়স্ক, শুধু এখানে তাদের নিয়েই কথা হবে, 2জন শিশুর নিয়ে এখানে কথা হবে না। তাহলে 4জনের মধ্যে কজন শিক্ষিত আর কজন অশিক্ষিত সেটা এখানে বলা হয়েছে। এই পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের মধ্যে দেখুন 3জন হচ্ছে শিক্ষিত আর 1জন হচ্ছে অশিক্ষিত। অতএব যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি এখানে লিখবেন, শিক্ষিত অশিক্ষিত। আচ্ছা, শিক্ষিত অশিক্ষিতর মধ্যে এবার এই যে সংখ্যাটা 4জন, এটাকে একটু মিলিয়ে দিতে হবে। কিরকম, পরিবারের প্রধান কি শিক্ষিত নাকি অশিক্ষিত? দেখুন পড়াশোনা উনি করেননি, অশিক্ষিত, তাই এখানে টিকমার্ক দেওয়া হয়েছে। এবং তার শিক্ষাগত যোগ্যতা এখানেতে NA নট অ্যাপ্লিকেবল লেখা হয়েছে। উনি যদি অশিক্ষিতই হলেন তাহলে তার শিক্ষাগত যোগ্যতা থাকবে কি করে, তাই এই কথাটা লিখে দিয়েছি। আচ্ছা, সদস্য 1 উনি পড়াশোনা করেছেন, তাই শিক্ষিতর ঘরে টিকমার্ক দেওয়া হয়েছে। এবং সর্বোচ্চ শিক্ষা উনি কতদূর নিয়েছেন, MP বা মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক, বাংলাতেও লিখেছি ইংরেজিতেও লিখেছি। আচ্ছা, সদস্য 2 উনিও পড়াশোনা করেছেন, কতদূর পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েট উনি,
সেটাও আমি এখানে লিখে দিয়েছি। সদস্য ৩, উনি কতদূর পড়াশোনা করেছেন? উনিও শিক্ষিত, শিক্ষিতর ঘরে টিক মার্ক দিয়েছি এবং উনি পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত। ব্যাস, এইভাবেই আপনারা প্রত্যেকটা সদস্যদের এরকম পড়াশোনাটা, উনি শিক্ষিত বা অশিক্ষিত টিক মার্ক দেবেন, আর কতদূর লাস্ট পড়াশোনা করেছেন সেই ডিটেলটা এখানে দিতে হবে। হয়ে গেল। এরপর এখানে বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন অথবা বর্তমান ধারক, মানে হতেই তো পারে আপনার পরিবারের মধ্যে কেউ মন্ত্রী, কেউ সাংসদ, কেউ বিধায়ক, বা হয়তো পঞ্চায়েতের কোনো প্রাক্তন কর্মী, মানে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের মেম্বার ইত্যাদি আগে কি ছিলেন বা বর্তমানে রয়েছেন। যদি সেরকমই হয় তাহলে হ্যাঁতে দাগ দেবেন। আর তার সদস্য নম্বরটা কত, মানে আপনার পরিবারের ধরে নিচ্ছি ২ নম্বর সদস্যটা হয়তো বিধায়ক ছিল, তাহলে তখন আপনাকে এই ২ সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। মানে একদম প্রথম দিকে আপনি সদস্য আকারে যাদের যাদের নাম লিখেছিলেন তাদের তো একটা সিরিয়াল ছিল, সদস্য ১, সদস্য ২, সদস্য ৩। কোন সদস্যটা এই রকম পদগুলোর সাথে যুক্ত আছেন বা ছিলেন সেটার সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে। ধরে নিচ্ছি এই পরিবারের সদস্য নম্বর ২ যিনি, তিনি এই সমস্ত জিনিসের সাথে যুক্ত ছিলেন, তাহলে এখানে ২ লিখে দেবো। আর যদি না থেকে থাকে, এসবের ঝামেলা না রেখে একদম না, এই নাতে দাগ দিয়ে দেবেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলা হচ্ছে, যদি এইসব মন্ত্রী, সাংসদ, বিধায়ক এইসবের ব্যাপার স্যাপার হয়, তারও কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন বা স্বঘোষণা দিন। ঠিক একই রকম ভাবে যদি আপনার কাগজপত্র থেকে থাকে তার প্রমাণ হিসেবে সেটা দিন, আর যদি না থেকে থাকে তাহলে ঘোষণাপত্র দিন, মানে নিজের সম্পর্কে লিখে তলায় সই করে এই ফর্মের সাথে জুড়ে দিতে হবে। তাহলে এখানেও কিন্তু আবার ডকুমেন্ট জমা দেওয়ার কথা বলা হলো। এরপর দেখুন এখানে বলা হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। আপনার পরিবারের কোনো সদস্য আগে সরকারি চাকরি করতেন, বর্তমানে কি পেনশন পাচ্ছেন? যদি সেরকম হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁতে দাগ দেবেন, যদি না হয় তাহলে নাতে দাগ দেবেন। এই পরিবারের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, তাই আমি নাতে দাগ দিয়ে দিয়েছি। যদি আপনার পরিবারের কোনো সদস্য, মানে ধরে নিচ্ছি শ্বশুর মশাই, তিনি যদি হয়ে যান পেনশনভোগী, তাহলে আপনাকে এখানে হ্যাঁতে দাগ দিতে হবে এবং তার সদস্য নম্বরটা কত। আপনি আপনার শ্বশুর মশাইকে, মানে এই পরিবারের ক্ষেত্রে আমি বলছি, সদস্য হিসেবে ওনাকে কত নম্বর স্থানে রেখেছেন তার নম্বরটা এখানে লিখতে হবে। এখানে কিন্তু পেনশনের কোনো কাগজপত্রের নাম্বার এখানে লিখতে হবে না, আপনার পরিবারের কত নম্বর সদস্যটা পেনশন পায় তার সেই সদস্য নম্বরটা এখানে লিখতে হবে। ধরে নিচ্ছি যদি উনি ১ নম্বর সদস্য হন তাহলে এখানে ১ লিখবেন, ২ নম্বর সদস্য হলে ২, ৩ নম্বর সদস্য হলে ৩। হ্যাঁ, যেটা দিতে হবে, উনি যে সত্যি সত্যি পেনশন পান তার পেনশন স্লিপ আপনাকে এই ফর্মের সাথে জুড়ে দিতে হবে, দিতেই হবে। তবে এটা মাথায় রাখবেন, এখানে আপনার পরিবারের কেউ পেনশন পাচ্ছেন মানে এমনটা নয় যে আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ যাবেন, কোথাও বলা নেই। এগুলো আমরা শুধু শুধু অলীক কল্পনা করে নিচ্ছি, তাই এইসব জিনিস থেকে বিভ্রান্ত হবেন না। সঠিক তথ্য পেতে অবশ্যই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হয়ে গেল পেনশনের ব্যাপার। এরপর যদি আপনার পরিবারের মধ্যে কেউ জিএসটি দেয়, ব্যবসা ট্যাবসা করছেন ছোটোখাটো, তো সেক্ষেত্রে যদি জিএসটি দেয় তাহলে আপনাকে এখানে হ্যাঁতে টিক মার্ক দিতে হবে, আর যদি না হয় তাহলে নাতে টিক মার্ক দেবেন। যদি জিএসটি দেয় সেক্ষেত্রে আপনাকে সেই জিএসটি এর নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এখানেও ঠিক একই রকমভাবে জিএসটি দিচ্ছেন মানে যে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না এমনটা কিন্তু নয়। হয়ে গেল। এরপর বলছে পরিবারের মোট বার্ষিক আয়। আপনার পরিবারে ধরে নিচ্ছি ৫ জন রয়েছে, সেই ৫ জনের মিলে সারা বছরে মোট কত টাকা আয় হয় সেটা আপনাকে এখানে সংখ্যায় লিখতে বলা হয়েছে। দেখুন এখানে আমি ২ লক্ষ টাকা লিখে দিয়েছি। এই পরিবারের সমস্ত জনের আয় মিলিয়ে বছরে এই টাকাটাই ইনকাম হয়, এখানে ২ লক্ষ টাকা লিখে দিয়েছি। আপনার যেটা হবে সেটা আপনি লিখে দেবেন। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে যে ইনকাম সার্টিফিকেট আপনার পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে নিতে হবে, অতএব এই জায়গায় একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর চলে আসছি এখানে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। সিএএ এটা কিন্তু আমাদের ভারতীয় ব্যক্তিদের জন্য নয়। যদি আপনি ভারতীয় হন তাহলে এই সিএএ এর আবেদন আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, সেই কারণেই আপনি এখানে লিখে দেবেন প্রযোজ্য নয়। ভারতীয়দের ক্ষেত্রে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে আবেদনের কোনো ব্যাপারই থাকে না, না থাকাটাই স্বাভাবিক। তো সেই জন্য যাদের এরকম কোনো ব্যাপার নেই এবং ভারতীয়, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য নয় ব্যাপারটা হবে। আর হ্যাঁ, যারা অন্য দেশ থেকে এদেশে এসেছেন তারা যদি সিএএ তে আবেদন করেছেন এবং আবেদনের জন্য একটা ধরুন রেফারেন্স নম্বর বা একটা কিছু সংখ্যা বা কিছু নম্বর একটা আপনি পেয়েছেন, তাহলে আপনাকে এখানটায় টিক মার্ক দিতে হবে। মানে আপনি আবেদন করেছিলেন বলে আপনাকে এখানটাতে টিক মার্ক দিয়ে দিতে হবে, আর আবেদনের নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। আর এটা কি, আপনি আবেদন করেছিলেন এবং আপনাকে এই সিএএ আবেদন সেটা কি করে দেওয়া হয়েছে, সেটা আপনার ভেরিফাই করে আপনাকে ইস্যু করে দেওয়া হয়েছে সার্টিফিকেট, তখন আপনাকে এটাতে দাগ দিতে হবে ইস্যু করা হয়েছে, এবং যেহেতু ইস্যু করা হয়ে গেছে আপনাকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেট নম্বরটা এখানে লিখতে হবে। তো এই পরিবারের ক্ষেত্রে এনারা সবাই ভারতীয়, এসব সিএএ এর ব্যাপারের সাথে কোনো লিঙ্ক নেই, তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রযোজ্য নয় এরকম দাগটা দিয়ে দিয়েছি। প্রত্যেকটি সদস্যের ঘরে সদস্য ১, ২, ৩ করে প্রযোজ্য নয়ের ঘরে দাগ দিয়ে দিয়েছি।
যদি কোথাও আবেদন এসব হয় তাহলে আপনাকে তার ডিটেলটা দিতে হবে, সেটা তো বলেই দিলাম। এরপর আমরা চলে আসছি এখানে, দেখুন বলেছে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কারো কি কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি এআরডি বা আর্টিজান ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি কেউ কি রয়েছে, মানে কারোর কি রয়েছে। দেখুন যদি আপনাদের থাকে তাহলে যার রয়েছে তার ডিটেলটা দিতে হবে। এখানে এই পরিবারের অন্যান্য কোনো সদস্যদের কোনো কার্ড নেই, শুধুমাত্র যিনি পরিবারের প্রধান তার একটি কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে। অতএব এখানে রয়েছে পরিবারের প্রধান, পরিবারের প্রধানের জায়গাতে যেহেতু পরিবারের প্রধানেরই কেবল কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, তাই ওই কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বারটা এখানে লিখতে হয়েছে। যদি পরিবারের প্রধানের ধরুন এই যে কেসিসি এআরডি থাকতো তাহলে তার নাম্বারটা এখানে লিখতে হতো, যদি আর্টিজান ক্রেডিট কার্ড থাকতো তার নাম্বারটা এখানে লিখতে হতো, মানে যে কার্ডটা রয়েছে তার নম্বরটা এখানে লিখ। ওনার আইডি সংখ্যা কত, দেখুন ওনার কেবলমাত্র আইডি রয়েছে একটাই, মানে ওনার কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে একটা মাত্র। আর কত তারিখে সেই কার্ডটা উনি পেয়েছেন বা ইস্যু করা হয়েছে সেই কার্ডেই লেখা থাকে, এখানে একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে 3/4/2020। ঠিক একইভাবে পরিবারের সদস্য অন্যান্য যারা সদস্য রয়েছে তাদেরও যদি এই ধরনের কার্ডগুলো থেকে থাকে, নম্বর, কতগুলি আইডি রয়েছে এবং কত তারিখে ইস্যু করা হয়েছে এটা লিখতে হবে। এবং এখানে ডান পাশে রয়েছে দেখুন প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, কে আপনাকে এই কিষাণ ক্রেডিট কার্ড বলুন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা আর্টিজান ক্রেডিট কার্ড দিয়েছে সেটা আপনাকে এখানটায় ছোট্ট করে লিখে দিতে হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসছি আমরা শেষ দিকে, যদি এসআইআর 2026-এ আপনার নাম বাদ পড়ে যায়, মানে আপনার নাম ডিলিট হয়ে যায়, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা আপনাকে জানতে চাওয়া হচ্ছে। এসআইআর 2026 অলরেডি হয়ে গেছে, এখানে 2-3 ধরনের ব্যাপার হয়। এসআইআর 2026 হয়েছে, আপনার সরাসরি যে প্রথম লিস্ট বেরিয়েছিল সেখানে আপনার নাম দেখা গেছে, ব্যাস আপনার ক্ষেত্রে কি হবে তখন, তখন হবে প্রযোজ্য নয়। ধরুন এখানে যিনি পরিবারের প্রধান, এসআইআর 2026-এর কারণে তার কোনো কিছুই সমস্যা হয়নি, ফার্স্ট লিস্ট বেরিয়েছে, ওনার নাম দেখা গেছে, অতএব তার জন্য কি হয়েছে, প্রযোজ্য নয়। যদি এমনটা হতো যে এসআইআর 2026-এ ওনার নামটা ডিলিট হয়ে গেছে এবং সেটাকে আর ফিরে পাওয়া যায়নি, তাহলে উনি তখন কি করবেন, এই নাতে দাগ দেবেন। আবার এমনটা হয়েছে এসআইআর 2026-এ আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, নামটা ডিলিট হয়ে গেছে এবং সেটাকে ফেরানোর জন্য উনি মামলাটা ট্রাইব্যুনালে করেছিলেন, ট্রাইব্যুনালে থেকে এখনও সে সমস্ত কিছু সমাধান পাওয়া যায়নি যে ওনার নামটা আবার ভোটার তালিকাতে উঠবে কি উঠবে না, নাকি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো সেই সমাধান এখনো পাওয়া যায়নি, ট্রাইব্যুনালে চলছে। যদি এমনটা হয় তাহলে তাকে এই হ্যাঁতে টিক দিতে হবে এবং তার মামলার বিবরণ, মানে এখানে তার একটা মামলার অ্যাপিল নাম্বার রয়েছে, সেই অ্যাপিল নাম্বারটা এখানে মেনশন করে দিতে হবে। এই পরিবারের সদস্যদের ক্ষেত্রে এখানে 4 জন প্রাপ্তবয়স্ক সদস্য ছিল, তার মধ্যে 3 জন সদস্যের কোনো সমস্যা হয়নি, কিন্তু এখানে 4 নম্বর সদস্যের যে সমস্যাটা হয়েছিল, দেখুন ওনার নাম ডিলিট হয়ে গেছিল, উনি অ্যাপিল করেছিলেন, সেই অ্যাপিল সমস্যার সমাধান এখনো হয়নি, তাই ওনাকে শেষের অপশানটাতে টিক মার্ক দিতে হয়েছে এবং মামলার যে বিবরণ অর্থাৎ যে অ্যাপিল নাম্বারটা উনি পেয়েছিলেন, মামলার একটা অ্যাপিল নাম্বার হয় না, সেই অ্যাপিল নাম্বারটা বা আপিল নাম্বারটা এখানে ওনাকে লিখে দিতে হয়েছে। এরপর চলে আসছি আমরা এখানে, দেখুন আপনার পরিবারে যদি কোনো বাচ্চা থাকে বা শিশু থাকে যারা পড়াশোনা করছে, তাদের ডিটেল এখানে দিতে হবে। অধ্যয়নরত দেখুন লেখা আছে, যারা পড়ছে, পড়া ছেড়ে দিয়েছে এরকম কিন্তু নয়, পরিবারের সকল শিশুর, আপনার পরিবারে ধরে নিচ্ছি এই পরিবারে 2 জন শিশু ছিল, সেই 2 জন শিশুর মধ্যে একজন শিশু সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছে, তাহলে শিশু সদস্য হিসেবে প্রথম যে ছিল সে হচ্ছে লব কোলে, তার নাম লিখলাম, ইংরেজিতেও লেখা যেত, কোনো অসুবিধা নেই। কোন ক্লাসে পড়ছে সেটা লিখেছি এলকেজি, এবং কোন স্কুলে পড়ে সেটা এখানে লিখেছি। এবার এই যে স্কুলটা পড়ে, এই স্কুলটা সরকারি নাকি বেসরকারি নাকি মাদ্রাসা নাকি অন্যান্য ধরনের কিছু, দেখুন এই যে কিড স্কুল, এটা স্বাভাবিকভাবেই বেসরকারি হয়, যদি আপনি সরকারিতে ভর্তি করেন তাহলে আপনি সরকারির মাথাতে দাগ দেবেন, আর যদি বেসরকারি হয় বেসরকারিতে দাগ দেবেন। মোট কথা শিশুর নাম কি, শিশু কোন ক্লাসে পড়ে, শিশু কোন স্কুলে পড়ে, সেটা সরকারি নাকি বেসরকারি এখান থেকে আপনাকে বেছে নিতে হবে। একজন শিশু এখানে ভর্তি হয়েছে স্কুলে, তাই তার ডিটেলটা দিয়েছি। যদি আপনার বাড়িতে একাধিক শিশু স্কুলে ভর্তি হয়ে গিয়ে থাকে, বর্তমানে পড়াশোনা করছে, তার ডিটেলটা আপনাকে এখানে দিতে হবে। এরকম করে সদস্য শিশু 1, 2, 3 এরকম করে দেওয়া রয়েছে। এরপর আসছি শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এই জায়গাটা খুব সেন্সিটিভ। আমরা শুনেছি মাননীয় শিশু কল্যাণ মন্ত্রীর একটি বক্তব্য, যে উনি বক্তব্য দিচ্ছিলেন যে সরকারিভাবে যদি কেউ টিকাকরণ না করে বাচ্চাদের, তাহলে সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া তো ইললজিক্যাল, যুক্তিসম্মত নয়। তো এখানে খানিকটা সেরকমই, তবে সেটা নিয়ে ঘাবড়াবেন না, দেখা যাক ভবিষ্যতে কি হয়। এখানে বলা হচ্ছে যে আপনার বাড়িতে যে সমস্ত শিশু সদস্যগুলি রয়েছে তাদের টিকাকরণ হয়েছে কিনা বা শুরু হয়েছে কিনা, যদি না হয় তাহলে তার জন্য আপনাকে কি করতে হবে ইত্যাদি এসব কথাগুলো লেখা আছে। দেখুন প্রথমে শিশু সদস্য 1,
তার যদি টিকাকরণ হয়ে গিয়ে থাকে বা শুরু হয়ে থাকে, শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, তাহলে তার মাথায় এই যে দাগ দিয়ে দিলাম, হ্যাঁ মাথায় দাগ দিলাম। আর যদি আপনি কোনো টিকাই নেননি সরকারি জায়গা থেকে, আপনি বেসরকারি জায়গা থেকে টিকাকরণ করেছেন, বা ধরে নিচ্ছি আপনি সরকারি জায়গাটাকে স্কিপ করেছেন, নেননি, তাহলে আপনাকে এই দ্বিতীয় অপশনটাকে দাগ দিতে হবে, টিকাকরণ করা হয়নি। হতেই পারে অনেকেই রয়েছেন যারা এই টিকাকরণ সম্পর্কে যথেষ্ট সচেতন নন, তাদের হয়তো টাকা পয়সাও নেই কিন্তু তারা টিকাকরণ করেন না, তাহলে সেক্ষেত্রে আবার অন্য সমস্যা। তো যাই হোক, যাদের টিকা হয়েছে তারা কিন্তু হসপিটাল থেকে, মা যখনই গর্ভবতী হন তখনই হসপিটাল থেকে একটা মাতৃ সুরক্ষা কার্ড দেওয়া হয়, সেখানেই কিন্তু সমস্ত কিছু লিপিবদ্ধ করা থাকে টিকাকরণের ব্যাপারে, মায়ের এবং সন্তানের বা শিশুর। তো আপনাকে এটাই বলা হচ্ছে, যদি আপনার টিকাকরণ হয়ে গিয়ে থাকে বা শুরু হয়ে থাকে, তাহলে সেই যে শিশু সুরক্ষা বা মাতৃ সুরক্ষার যে কার্ডটা পেয়েছিলেন সেখানে একটা আইডি নম্বর আছে, সেই আইডি নম্বরটা আপনাকে এখানে বসাতে বলা হয়েছে। দেখুন, টিকাকরণ কার্ড আইডি, এটা আপনাকে এখানে বসাতে বলা হয়েছে। বলছে যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, মানে এমনটা হয় কেউ দুটো একটা টিকা নিল, পুরো কোর্সটা কমপ্লিট করলো না, তাহলে শেষ টিকা যেটা নিয়েছিল তার তারিখটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, বা যে সন্তানের পাশে আপনি ডিটেলটা দিচ্ছেন এখানটায় বসিয়ে দিতে হবে। অনেকে আবার এমন আছেন বলছেন যে আমাদের তো বহুদিন টিকা হয়ে গেছে, সেসব কার্ডও হারিয়ে গেছে, ফাঁকা রেখে দেবেন, কোনো অসুবিধা নেই, এত ভেরিফিকেশন কেউ করতে যাবে না, আর করলেও সেটা তারা হসপিটাল থেকে সংগ্রহ করবে, আপনি জাস্ট এখানে একটা বেসিক তথ্য দিয়ে দিন তাহলেই হবে। তাহলে এটা গেল প্রথম শিশু সদস্য, যার যেমন রয়েছে, যার যেমন টিকাকরণ হয়েছে সেই অনুযায়ী দিয়ে দেবেন। এখানে ওই মাতৃ সুরক্ষা যোজনা বা টিকাকরণের যে আইডি কার্ডটা রয়েছে সেটার নাম্বারগুলো এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে যেটা বলা হচ্ছে শেষ দিকে, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনার পরিবারে যতগুলি সদস্য রয়েছে তাদের মধ্যে যদি কেউ বা যদি সবাই সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। কিরকম বলছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়েছেন? দেখুন, ডিবিটির মাধ্যমে অনেক ধরনের প্রকল্পের টাকা পাওয়া যায়, যেমন বাচ্চারা ট্যাবের টাকা পায়, কৃষক বন্ধুর টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, তারপরে হচ্ছে আপনার সেই যুবসাথী ছিল তার টাকা, এগুলো সবই ডিবিটির মাধ্যমেই ঢোকে। তো আপনার পরিবারে যতগুলি সদস্য রয়েছে তাদের মধ্যে কে কে কোন কোন সরকারি প্রকল্প পেয়েছে সেগুলোর ডিটেলটা আপনাকে দিতে হবে। দেখুন, এখানে প্রথমেই পরিবারের প্রধানের কথা বলা হচ্ছে, উনি কি কোনো সরকারি প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন, সেই জন্য হ্যাঁতে টিক মার্ক দেওয়া হয়েছে। যদি না পেয়ে থাকেন তাহলে নাতে টিক মার্ক দেবেন। এবার পরিবারের প্রধান কোন প্রকল্পের টাকা পেয়েছেন, সরকারি প্রকল্প, দেখুন এই প্রথম ঘরটাতে লিখে দিয়েছি কৃষক বন্ধু, এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির এখানে তথ্যটা দিতে হবে, উনি কৃষক বন্ধুর টাকা পেয়েছেন, কৃষক বন্ধু কথাটা লিখেছি, এবং পাশে দেখুন বলা হয়েছে আপনি আগে কৃষক বন্ধু পাচ্ছিলেন কিন্তু বর্তমানে কি সেটা প্রত্যাহার করতে চান আর কি নিতে চান না, যদি সেরকমই হয় তাহলে এখানে উনি হ্যাঁতে দাগ দিয়েছেন, মানে উনি এতদিন কৃষক বন্ধু পাচ্ছিলেন কিন্তু নতুন সরকারের আমলে উনি আর কৃষক বন্ধু নিতে চাইছেন না, তাই উনি এই হ্যাঁ ঘরটাতে টিকমার্ক দিয়ে দিয়েছেন, এটা পুরুষ হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় যিনি সদস্য রয়েছেন তিনিও সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন, তাই এখানে হ্যাঁতে টিকমার্ক দিয়েছেন। কি সরকারি প্রকল্প? উনি দ্বিতীয় সদস্য মহিলা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিন ডিবিটির মাধ্যমে পেয়ে এসেছিলেন, উনি কি লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে দিতে চাইছেন? না, সেই জন্য উনি কি করছেন, এই হ্যাঁ ঘরটাতে টিকমার্ক দেননি, উনি প্রত্যাহার করতে চাইছেন না, সেই জন্য উনি এখানে টিকমার্ক দেননি। যারা প্রত্যাহার করতে চাইবেন তারা টিকমার্ক দিয়ে দেবেন। আচ্ছা, ৩ নম্বর সদস্য যিনি রয়েছেন তিনি পুরুষ, যুবসাথী পেয়ে এসেছেন, উনি যুবসাথী পেলেও উনি কিন্তু বর্তমানে এখনো পেতে চান, উনি এটা উইথড্র করতে চান না, সেই কারণে এখানটাতে টিকমার্ক দেননি। ঠিক একই রকম ভাবে পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে তারা সরকারি প্রকল্প পাচ্ছেন কিনা হ্যাঁ বা নাতে টিকমার্ক দেবেন, কোন সরকারি প্রকল্প পাচ্ছেন সেটা এখানে লিখবেন, আর উইথড্র করতে চান কিনা সেটার জন্য এখানে টিকমার্ক দেবেন। উইথড্র করতে চাইলেই তবে টিক দেবেন, অন্যান্য কোনো কারণের জন্য টিকমার্ক দেবেন না। এ হয়ে গেল সরকারি প্রকল্পের ব্যাপার। এরপর লাস্ট দিকে একদম চলে আসুন, এই জায়গায় দেখুন বাদ দেওয়া হলে কারণ, ধরুন যারা অ্যাপ্লিকেশন করলেন, এই অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু তথ্য যাচাই হবে, যেই অফিসাররা এটাকে ভেরিফিকেশন করবেন তারা তাদের কমেন্ট এখানে লিখবেন, যেটা অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো এবং কি কারণে রিজেক্ট হলো সেই বয়ানটা উনি কিন্তু এখানে লিখবেন, আপনি এখানে কিছু করবেন না, এখানে অফিসাররা লিখবে। হয়ে গেল। এরপর আপনি এই যে সম্মত, মানে উপরে যা সমস্ত তথ্য দিয়েছেন সব কিছু সঠিক দিয়েছেন, সেই কারণে আপনার কাছ থেকে একটা এগ্রিমেন্ট নিয়ে নিচ্ছে, আপনাকে এখানটায় টিক মার্ক দিতেই হবে, সম্মতর ঘরে টিক মার্ক দিয়ে দিলেন। এরপর এখানে চলে আসি শেষ দিকে, দেখুন এখানে বলা হচ্ছে স্বাক্ষর করার কথা, এখানে স্বাক্ষর কে করবেন, এখানে পরিবারের প্রধান হচ্ছে এই ফর্মটা ফিল আপ করলেন, টোটাল ফর্মটা ফিল আপ করলেন হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান, তিনিই এখানে কেবলমাত্র সই করবেন। এবার আপনার এই যে পরিবারের প্রধান, ইনি যদি আপনার স্বামী হন তাহলে স্বামী সই করবেন, ইনি যদি আপনার শ্বশুর মশাই হন তাহলে এখানে সই করবেন, ইনি যদি আপনার বাবা হন তাহলে আপনি এখানে সই করবেন, মানে মোট কথা পরিবারের প্রধান আকারে যাকে নাম রেখেছিলাম আমরা দৈর্ঘ্য কোলে, তিনি এখানে সই করছেন, অন্য কারোর সই করার এই জায়গাটাই দরকার নেই।
তাহলে ফর্ম ফিল আপ আমাদের কমপ্লিট হয়ে গেল। আর নিচের দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। অতএব এই জায়গায় আপনার কোনো কিছু লেখার দরকার নেই। টোটাল ফর্ম আমরা ফিল আপ করে ফেলেছি। আপনারা ভেরিফাই করে নেবেন ভালো করে। এই যে ফর্মটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্রিন্ট আউট করেও কিন্তু দেখে দেখে ফর্মটা ফিল আপ করতে পারেন, কারণ এত বড় ভিডিও সব কিছু তো আর মনে রেখে করা যায় না না। আর আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। তো সেই কারণে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।